আপনারা দেখছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলাম তিনি পেশাগত দায়িত্ব পালন করতে গেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্টাফরা তারকে অমানবিক নির্যাতন করেন এবং নির্যাতনের পরে তার বিরুদ্ধে চুরির এবং সরকারি তথ্য নথি গোপন করার মামলা দিয়ে এবং তাকে আটক করে শাহবাগ থানায় নিয়ে আসা হয়। এই মুহূর্তে শাহবাগ থানায় বিক্ষুব্ধ সাংবাদিকরা বিভিন্ন সাংবাদিক নেতারা অবস্থান করতেছেন এবং পুলিশ চাচ্ছে তাকে মেডিকেলে নিয়ে যাওয়ার কথা বলে ডিবি কার্যালয় কিংবা অন্য কোথায় নিতে, কিন্তু তার পরিবারের পরিবার থেকে দাবি করা হয়েছে যে তার প্রয়োজনে এখানে ডাক্তার এনে যেন তাকে চিকিৎসা দেওয়া হয়। কারণ হচ্ছে কোনোভাবেই এখানের পুলিশের উপর তারা বিশ্বাস করতে পারতেছে না, যে কারণ হচ্ছে যে পুলিশ একবার বলতেছে তাকে হসপিটালে নেওয়া হবে, আবার আরেকবার বলতেছে যে তাকে ডিবি কার্যালয় কিংবা কোন হসপিটালে নেবে কোনো ধরনের পরিকল্পনা নেই। আমরা বলবো যে এই সাংবাদিক তার পেশাগত দায়িত্ব পালনে যে ধরনের তাদের উপর নির্যাতন করা হয়েছে, একই সাথে একজন নারী সাংবাদিকের উপর যে নির্যাতন করা হয়েছে, এখানে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, তার প্রতিবাদ জানায় এবং সাংবাদিক হিসাবে সবারই উচিত একজন নীতিগত জায়গা থেকে এর পাশে দাঁড়ানো। এখন যে কথা বলবে তার বোন, আচ্ছা তার বোন এই মুহূর্তে কথা বলছেন তার বোন জলিয়াপা। এখন থানার ভিতরে তার বোন যাচ্ছেন কথা বলার জন্য তার সাথে। এখানে অন্যান্য ভাই সামনে দিকে লোক আর বেরোইলে তো আসতেছে পরিবার উনি যান ইসলামকে যে একান্ত সচিবের পক্ষে যেভাবে শারীরিক মানসিকভাবে নির্যাতন করা হয়েছে, আমরা যেটা জানতে পারছি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি শাহবাগ থানায়। সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয় সচিবালয়ে নির্যাতন করা হয়েছে। সেই নির্যাতনের করে তাকে চুরির মামলা দেওয়া হয়েছে এবং এখানে বিক্ষুব্ধ সাংবাদিকদের পক্ষ থেকে শাহবাগ থানা অবস্থান করা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে তাকে থানা থেকে নিয়ে যাওয়ার জন্য নানা ধরনের চেষ্টা করা হচ্ছে। এই মুহূর্তে এখানে আছেন রোজিনা ইসলামের তার বোন জলি এবং তার পরিবারের সদস্যরা এবং আপনারা দেখতেছেন যে এখানে রমনা জোনের এডিসি হারুন তিনি খুব অ্যাগ্রেসিভভাবে সাংবাদিকদের সাথে আচরণ করতেছেন এবং
যে আপনারা দেখছেন মিঠু দেখছেন এমন তো এটা হচ্ছে কার্ড কার্ড, আনন্দ না। আপনারা দেখতে পাচ্ছেন রোজিনা ইসলামের হাজবেন্ড ভিতরে তার সাথে দেখা করতে যাওয়ার জন্য ভিতরে যাবেন এবং তিনি বলে দিয়েছেন যেহেতু এখানে পুলিশের উপর বিশ্বাস নেই এবং পরিবার থেকে জানানো হয়েছে যে এখানে ডাক্তার আনার জন্য, কিন্তু পুলিশ সেটিকে অস্বীকৃতি জানাচ্ছে, কিন্তু পুলিশ অস্বীকার করতে চাচ্ছে যে এখানে কোনোভাবেই ডাক্তার আনানোর সুযোগ নেই। কিন্তু তার পরিবার থেকে দাবি তোলা হয়েছে যেন এখানে ডাক্তার এনে তাকে চিকিৎসা দেওয়া হয়, কারণ বিকাল 3টা থেকে তার উপর নির্যাতনের পর এখন পর্যন্ত কোনো ধরনের তাকে চিকিৎসা সেবা দেওয়া হয়নি। লোকাল ডাক্তার কথা বলতে আপনি নিজে আমি ওনার ট্রিটমেন্ট, আমরা দুজন ওনার ট্রিটমেন্ট, কিন্তু আমার সাথে রোগ বেশি কোন কথা বলছেন রোজিনা ইসলামের হাজবেন্ড? ভাই একটু জায়গা দেন আপনি দেখা করে আসেন ভাই, সবাই যাবেন না, সবাই যাবেন না, সবাই যাবেন না, আরে আপনারা কেন অন্য কেউ যাবেন না, আরে বলছি 2 জন যাবেন। আমি ঠিক করে দিলে আমার নিয়ে যান, একজন পরিবারের থেকে ইসলামের শারীরিক অবস্থা দেখার জন্য তার হাজবেন্ড ভিতরে গিয়েছেন কথা বলার জন্য। তার হাজবেন্ডকে ওনার হাজবেন্ড যেতে দেবে ভিতরে গেছে কে? আমাদের বলা উচিত ছিল এবং সাংবাদিকদের পক্ষ থেকে একজন সাংবাদিক প্রতিনিধি ভিতরে যেতে চেয়েছিলেন, কিন্তু তাদেরকে যেতে দেওয়া হয়নি পুলিশের পক্ষ থেকে। একমাত্র তার হাজবেন্ডকে ভিতরে নেওয়া হচ্ছে। আপনারা জানেন যে এখানে যে মিথ্যা এবং ভিত্তিহীন উদ্দেশ্যমূলকভাবে যে মামলা দুটি দেওয়া হয়েছে, বরঞ্চ এখানে আরো মামলা হওয়া উচিত ছিল যে নারী নির্যাতন এবং সাংবাদিক নির্যাতন, যে মানবাধিকার তীব্র ইনহেলার লাগবে, যে আমরা দেখতে পাচ্ছি শ্বাসকষ্ট আছে, কোনোভাবেই ভিতরে দিচ্ছে এটা। ভিতরে তার হাজবেন্ড ভিতরে গিয়ে এই মুহূর্তে ইনহেলার চেয়েছেন, তিনি অসুস্থ হয়ে পড়েছেন ভিতরে এবং অবস্থা
আমরা বড় তিনজন ভাই ছাড়া সবাই নেমে যাই। এটা রিকোয়েস্ট, এটা রিকোয়েস্ট। আপনারা জানেন এর পূর্বে প্রথম আলে তিনি ধারাবাহিকভাবে স্বাস্থ্য মন্ত্রণালয় করোনাকালীন স্বাস্থ্য অধিদপ্তরে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিগুলো ধারাবাহিকভাবে প্রকাশ করে মূলত দীর্ঘদিন থেকেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের এবং সচিবালয়ের তারা হচ্ছেন তার প্রতি সংক্ষুব্ধ ছিলেন এবং সেটি আজকে তারা প্রতিফলন ঘটিয়েছেন। তারা মামলা দিত না, বলে দিত ঠিক আছে এটার এক্সকিউজ করে দিল, তাহলে দিয়ে দিত। আর যদি না পারে এখানে এসে ওরা করতেছেন একেবারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সদস্য নাকি সচিব সচিব স্বাস্থ্য সচিব সচিবের এই বিষয়টা তো ওয়ার্ল্ড ওয়াইড জনগণের জন্য চুরি যায়। আপনারা দেখছেন এই মুহূর্তে কথা বলতেছেন তার বোন। ওখানে ভেতরে দেখছে 14টা ওষুধ খান। মেডিসিনগুলো দেওয়া হচ্ছে এখন? না ওনারা কি হয় ওগুলো আমি বাসা থেকে নিয়ে আসছি, ওগুলো ভিতরে পাঠানো হয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে আমার এই যে ওনারা আমার বোনকে সকালে 6 থেকে 7 ঘন্টা এরপরে এই থানায় এনে এসে 9টা রাত্রে 8:30 থেকে এখন বাজে রাত 1:30। আমার দুলাভাই যখন সাথে ছিল তখন তারা একবারও বলেনি যে নিয়ে যাবো হসপিটালে। যখন সচিবালয় ছিল তখন তারা বলছে যে সচিবালয় থেকে বলছে তাকে হসপিটাল নিয়ে যাবো। আপনারা হয়তো দেখছেন কিভাবে দস্তাদস্তি করা হয়েছে, ওর হাতে আঘাতের চিহ্ন আছে, ওর খামচির চিহ্ন আছে, বুকের ভিতর প্রেশার করতেছে এক মহিলা, উনি কি আমি জানি না, সেটা ও ইসের মতো দেওয়া আছে, ছবি দেওয়া আছে। তো তখন তারা বলছে, আমরা জিজ্ঞেস করছিলাম যে আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন, তখন তারা বলছে আমরা হসপিটাল নিয়ে যাচ্ছি। হসপিটাল না নিয়ে তারা থানায় নিয়ে আসছে। তো আমার বোন যেহেতু অসুস্থ তাকে হসপিটালে না নিয়ে গিয়ে কেন তাকে থানায় নেওয়া হলো? আর এতক্ষণ পর 15-16 ঘন্টা হয়ে গেছে সচিবালয় থেকে এখন পর্যন্ত। এখন তারা আমার দুলাভাই একজন বলছে এখন তারা নিয়ে যাচ্ছে। এখন তারা কোথায় নিয়ে যাবে আমার বলতে তাদের কি আনতে আমাদের আশঙ্কা, আমাদের কথা হচ্ছে যে আমরা চাই যদি সেখানে না হয় তাহলে আমার বোন এখানেই থাকবে। এখানে তো তার চিকিৎসার ব্যবস্থা হচ্ছে না, তিনি তো অসুস্থ এখানে আমি হচ্ছেন। তাদেরকে আমরা বলছি আপনারা প্রাইভেট ডাক্তার এনে আমাকে ট্রিটমেন্ট দেন এখানে। তো পুলিশ নিষেধ করে দিচ্ছে, বলছে যে রাইট কোনো ট্রিটমেন্ট দেওয়া। তারা তো বলছে আইনে তারা নাকি এটা পারেন না। আমি জানি না তাদের কাছে, আমি তো লন পড়াশোনা করি, আমি জানি না। ওখানে হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হলে সেক্ষেত্রে আর সংখ্যাটা কি না, আমরা ওখানে করোনা ওকে যদি করোনা অ্যাটাক করে তো আমার কি করবে সেটা দায়িত্ব পুলিশ নেবে? আমার তাদেরকে মেথড করে লাগলো আমার বাচ্চাটাকে কথা বলে দেন 7 বছরের আমাকে বাবা ফোন করছে, বাপকে দাও, আমাকে দাও। ওনাদেরকে আমি অনেক রিকোয়েস্ট করছি, ওনাকে সে আমাকে সন্ধ্যাবেলা একবার এখন আপনারা দেখা করতে চাইলে কি বাধা দেওয়া হচ্ছে? কেন, কি বলছে? সাংবাদিক আছে
হচ্ছে সবাই মানে আন্দোলন করে চলে যাবে। আন্দোলন করবে সাংবাদিক আছে, সাংবাদিক খবর পড়ে চলে যাবে। তারা কোনো আন্দোলন করতে আসেনি, তারা দেখুন আমাদেরকে দেখে তাদের ধারণা এটা। তো উনি তো কিছু অ্যাওয়ার্ডও পেয়েছেন। পরে আবার নেন না, হ্যাঁ এখন আসো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শাহবাগ থানার রুমের সামনে অবস্থান করতেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী এবং তার প্রেস ক্লাব কোষাধ্যক্ষ চৌধুরী এবং অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ। ভিতরে তার পরিবারের সদস্য পক্ষ থেকে তার বোন দেখা করতে চেয়েছে এবং তার একটি সন্তান আছে বাসায়, সে সন্তান তার মায়ের সাথে কথা বলতে এসে সেও পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়নি। থানায় এনে পানিশমেন্ট দিচ্ছে, কিন্তু যারা দুর্নীতি করেছে তাদেরকে তাদের কোনো পানিশমেন্ট নাই। এটা কোন সমাজ? কথা বলতেছেন তার বোন চলি। প্রধানমন্ত্রী হয়তো প্রধানমন্ত্রীর নলেজে হয়তো কিছুই এরকম কিছুই নেই। যা স্বাস্থ্য খাতে যা দুর্নীতি হচ্ছে এরকম প্রায় অনেকগুলো রিপোর্টই আমার বোনের রিপোর্টে উঠে আসছে। আপনি পড়ছেন হয়তো, তো প্রধানমন্ত্রী জানেনও না যে এরকম দুর্নীতি হচ্ছে স্বাস্থ্য খাতে। তো সেটা লেখাটাই কি আমার বোনের সবচেয়ে বড়। একটা স্বাস্থ্য অবস্থা কি দেন আপনার কি মনে হচ্ছে? ইনহেলার চেয়েছে তার হাজবেন্ড। আমার বোনের স্বাস্থ্য অবস্থা ভালো না। তার ওই যে আছে ভ্যাকসিন নিয়েছে, তো তার জ্বর, আর তাকে যেভাবে 10-12 নির্যাতন করা হয়েছে। হ্যারাসমেন্ট করা হয়েছে। আপনারা দেখছেন সে মাটিতে পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছিল, সচিবালয়ে সে অজ্ঞান হয়ে গেছিল। ওখান থেকে 2-3 জন ধরে নিয়ে, মহিলা পুলিশ ধরে নিয়ে তাকে গাড়িতে উঠেছে। ওই অবস্থায় তাকে হসপিটালে না নিয়ে কেন তাকে থানায় নিয়ে আসা হলো? আমার প্রশ্ন হচ্ছে সাংবাদিক ভাই আপনাদের ব্যাপারে। পরিবারের বাইরে তার অফিসের আপনাদের পরিবার থেকে কি জানানো হয়েছে যে তাকে হসপিটালে নেওয়ার ক্ষেত্রে পুলিশ কি চাচ্ছে আর আপনারা কি চাচ্ছেন? পুলিশ চাচ্ছে ওকে এখন ঢাকা মেডিকেল নিয়ে যাবে। তো আমরা বলছি যে না, ঢাকা মেডিকেল না, যেহেতু আমার বোনের ভিটামিন ডি এর প্রবলেম আছে, আবার ওর অনেক ডায়াবেটিসের প্রবলেম আছে, হার্টের প্রবলেম আছে, তারা নিয়ে বাইরে থেকে ঢাকা মেডিকেল তো করোনা ইউনিট, ওখানে আমরা দিব। আর অ্যাকচুয়ালি তারা কোথায় নিয়ে যাবে তারা এটা আমাকে শিওর তো দিচ্ছে না। আমি তাদের কথা কিভাবে বিশ্বাস করবো? কারণ প্রথমেই তারা আমাকে বলছে, আমার বোন যখন এই অবস্থা তখন বলছে যে আমি হসপিটালে নিয়েছি, হসপিটালে না নিয়ে আমার বোনকে ওরা তাই নিয়ে আসছে। তো না, তারা শুরু থেকেই আমাদের সাথে এবং অলরেডি যেহেতু মামলা হয়েছে, এই বিষয়ে কি আপনারা আইনি পদক্ষেপ নিচ্ছেন কিনা বা কোনো আইনজীবী ঠিক করেছেন এখন কি আপনার পরিবার থেকে কিংবা তার প্রতিষ্ঠান থেকে? এটা আমি বলতে পারবো না, জানি না, এটা আমার ভাই বলতে পারবো না। মামলা হয়েছে তাকে কোনো না কোনোভাবে কোর্টে তোলাই হবে, আপনারা যতই বাধা প্রদান করেন। আপনারা কি চাচ্ছেন তাকে সকালে একবারে কোর্টে নিয়ে যাওয়া? হ্যাঁ হ্যাঁ, আমরা এটা চাই, আমরা এটা চাচ্ছি যে একবারে আমার বোনকে আমরা কোর্টেই নিয়ে যাবো। এখান থেকে আর অন্য কোথাও নিতে চাচ্ছি না। আমার বোন যেহেতু অসুস্থ, এখানেই থাক। তারা কিছুক্ষণ আগে বললো যে মিঠু ভাই যা বলছে তাই করতে। আপনারা এতক্ষণ কথা বলেছেন সাংবাদিক রোজিনা ইসলামের বোন, এবং তার পরিবার থেকে বলা হয়েছে যে তাকে নির্যাতনের পর থেকে এখন পর্যন্ত কোনো চিকিৎসা সেবা দেওয়া হয়নি। যেহেতু
দুপুরের পর থেকেই তাকে নির্যাতনের পর তিনি অসুস্থ ছিলেন, তখন থেকে কোনো চিকিৎসা না দিয়ে বরং থানায় আটকে রেখে তাকে আরো মানসিকভাবে নির্যাতন করা হয়েছে। কিন্তু এই পর্যায়ে যদি মনে করা হয় যে তাকে চিকিৎসা তার পরিবারকে যে আশঙ্কা করা হচ্ছে যে এখন এই মুহূর্তে যে সাংবাদিকরা অবস্থান করেছে কিংবা বিক্ষুব্ধ সাংবাদিকরা থানায় অবস্থান করেছে তার মুক্তির দাবিতে এবং তাকে রাতের ভিতরে মুক্তি দেওয়ার জন্য, সেই প্রেশারটাকে রিলিজ করার জন্য মূলত তারা চাচ্ছে এখান থেকে তাকে নিয়ে হসপিটাল নিয়ে কিংবা হসপিটাল থেকে কোনো নিয়ে যাওয়ার জন্য। মুহূর্তে কথা বলছেন প্রেস্টিজের ব্যাপার এবং আমাদের যে কাজের যে জায়গাটা ছোট হয়ে আসছে, সেখানে সারা দেশের সাংবাদিকদেরকে সোচ্চার হতে হবে। তৃণমূল পর্যায়ে যে কথা বলছেন সাংবাদিক নেতা আমি তাদেরও আহ্বান জানাবো, তারাও যেন রোজিনার যে নিঃশর্ত মুক্তি এবং এই মামলা দ্রুত বাতিল করে, এই ব্যাপারে যেন তারা তাদের জায়গা থেকে প্রত্যেকে যেন সোচ্চার থাকে। থানার রুমের সামনে অবস্থান করছেন ইউনিটের সভাপতি মোস্তালিম নোমানী কথা বলছেন এই মুহূর্তে আপনাদের সামনে। স্থায়ী সদস্য আমরা রোজিনার সাথে আছি। এখানে মুক্তি দিতে হবে, এখানে মুক্তি দিতে হবে। প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ শাহিদ চৌধুরী একটু তাকে যদি আপনাদের থেকে তো এখানে নিয়ে আসা হচ্ছে, বলা হয়েছে যে তাকে মেডিকেলে নেওয়া হবে, এখানে থানায় নিয়ে আসা হলো, এরপর এখনো বলা হচ্ছে তাকে মেডিকেলে নেওয়া হবে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? পুরোটাই একটা গোলমাদার অবস্থা মনে হইতেছে। তার কারণ একটু আগেই পুলিশের পদস্থ কর্মকর্তা আমাদেরকে বললেন যে ওনার যে ওষুধ এবং খাওয়া দাওয়া সব কিছু ব্যবস্থা ভেতরে করা হয়েছে, কিন্তু আমরা দেখতে পেলাম যে রোজিনার আগে যখন ঢুকলেন সে হয়ে ছুটে আসলেন, আসে বললেন যে ইনহেলার লাগবে। ইনহেলার একটা মানুষের কখন প্রয়োজন হয়? খুব কঠিন মুহূর্তে, যখন শ্বাসকষ্টের সঙ্গে শ্বাসকষ্ট, তাহলে পুলিশ কর্মকর্তা আগে কিভাবে বললেন যে উনি তার মানে আসলে সুস্থ না? ওনারা যদি আর চিকিৎসার জন্য আন্তরিক হতেন তাহলে ওনারা ইনহেলার নিয়ে আসতে পারে। যে চিকিৎসার নামে কিন্তু এক ধরনের করে নিচ্ছে এবং সুস্থ সাংবাদিকতা রুজু করতে চায়। রোজিনা একজন সবসময় সাংবাদিক এবং সে বিভিন্ন সময় সাংবাদিকতার বিভিন্ন ক্ষেত্রে বড় বড় পুরস্কার অর্জন করেছে। সুতরাং সুস্থ সাংবাদিকতার প্রয়োজনে আমরা রোজিনার অবিলম্বে নিঃশর্ত মুক্তি চাই। আর যদি মুক্তি না দেয় তার মুক্তির জন্য যা কিছু করা প্রয়োজন আমাদের সাংবাদিক সংগঠনগুলি চাই। কথা বলছেন জাতীয় প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ শাহিদ চৌধুরী এবং পাশেই আছেন ঢাকা রিপোর্টার শ্রেণীর সভাপতি মোস্তালিম নোমানী এবং পাশে আছেন মূল আওয়াজ সুইটি আপু, অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ। এটার সত্যতা তো আমরা জানি না, এটা আমরা তো আমাদের সহকর্মীর সঙ্গে কথা বলতে পারিনি, তাই না? আমরা জানি না, আমরা তার মুক্তি চাই। আরেকটা বিষয় বলতে, যেহেতু অলরেডি মামলা করে ফেলছে, সেই ক্ষেত্রে তার প্রতিষ্ঠান থেকে কিংবা কোনো সাংবাদিক সংগঠন পক্ষ থেকে আইনি প্রক্রিয়ার জন্য কোনো আইনজীবী ঠিক করা হয়েছে কিনা, কিংবা এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নিয়েছে কিনা? যখন আদালতে যাবে তখন আপনারা সবাই দেখতে পাবেন, সবাই দেখতে পাবেন। আর আমরা তো সবাই আছি তার মুক্তির দাবিতেই তো আছি। আমরা তো মুক্তি দিলে সে পালিয়ে যাবে না তো, তাই না? প্রথম আলো কর্তৃপক্ষ এখানে এসেছে, তারা সাংবাদিকদের বলেছেন যে তারা এই বিষয়টা আইনগতভাবে মোকাবেলা করবে। দেখছেন এই মুহূর্তে কথা বলেছিলেন সাংবাদিক নেতৃবৃন্দ এবং বিক্ষুব্ধ সাংবাদিক সমাজ। আমরা যতটুকু জানি যে তার হাজবেন্ড ভিতরে গিয়েই তিনি বাহিরে এসে ইনহেলার চেয়েছেন, অর্থাৎ তিনি পূর্বে থেকে নানা ধরনের জটিলতায় ভুগেছেন। এই মুহূর্তে তাকে কোনো ধরনের চিকিৎসা সেবা এখনও ব্যবস্থা করা হয়নি।
তার পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখানে থানার ভিতরেই ডাক্তার এনে চিকিৎসা দেওয়ার জন্য, কিন্তু পুলিশের পক্ষ থেকে সেটি বারবার অস্বীকৃতি জানিয়ে দেওয়া হচ্ছে। আমরা পূর্বে বলি তিনি সচিবালয়ে পেশাগত দায়িত্ব পালন করতে যাওয়ার সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের রুমে প্রবেশ করেন। সেই মুহূর্তে তাকে সেখানে নির্যাতন করা হয় এবং তিনি জ্ঞান হারিয়ে সচিবের নিচে মেঝেতে লুটিয়ে পড়েন এবং শেষে সেই মুহূর্তে তাকে কোনো ধরনের চিকিৎসা সেবা না দিয়ে বরং তাকে তার বিরুদ্ধে মামলা দায়ের করে থানায় নিয়ে আসা হয়। আমাদের সাংবাদিকদের কাছে একটি প্রশ্ন যে তাকে সেই মুহূর্তে কেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করা হয়েছে, এবং আরেকটি বিষয় সবাই বলতে চাচ্ছেন সেটি হচ্ছে যে তাকে এই মুহূর্তে যেহেতু এখানে বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দরা অবস্থান করেছেন থানাতে এবং বিভিন্ন ধরনের দাবি তুলেছেন মুক্তির দাবিতে, সেক্ষেত্রে তারা একটি চিন্তা করছে যে তাকে মেডিকেলের কথা বলে মেডিকেলে নিয়ে কিংবা অন্য কোথাও যদি নিয়ে যাওয়া হয় তাহলে হয়তোবা তাদের এ ধরনের এই চাপটি হয়তোবা সরে যাবে। পরিবারের পক্ষ থেকে এবং সাংবাদিকদের পক্ষ থেকে একটি কথা বলা হচ্ছে যেন তাকে আজকে রাতের ভিতরে মুক্তি দেওয়া হয় এবং মুক্তির জন্যই তারা এখানে অবস্থান করতেছেন। ভাই একটু brief করবেন যদি জাস্ট 1-2 মিনিট বিস্তারিত পুরো দিনের প্রক্রিয়াটা যে যা ছিল। এখন আমাদের সামনে কথা বলছেন সাংবাদিক মুক্তাদির রোমিও ভাই। তিনি এই দুপুর থেকে এই বিষয়ে এখানে থানায় অবস্থান ছিলেন এবং পুরো ঘটনাটি বিস্তারিত জানেন। এই মুহূর্তে তিনি আমাদের সামনে কথা বলবেন। জানতে পেরেছি সন্ধ্যার পর, যখন শুনেছি ওনাকে আটকে রেখেছে সচিবালয়ে, তখন থেকেই ওনাকে খোঁজ করা শুরু করেছি। আমি মূলত সচিবালয়ে গিয়েছিলাম এবং ওনাকে দেখেছি যে উনি অচেতন অবস্থায় পড়েছিলেন। সেখান থেকে তাকে পুলিশ নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছেন এই কথা বলে ওনারা থানায় নিয়ে আসছেন এবং সেখানে এখন এই যে রাত 1:39 বাজে এই সময় পর্যন্ত থানাতেই আছেন। এর ভিতরে ওনার হাজব্যান্ড যেটা অভিযোগ করেছেন যে উনি দীর্ঘদিন ধরে স্বাস্থ্য খাতের যে সমস্ত অসম্ভব গুরুত্বপূর্ণ রিপোর্ট করেছেন এবং কোভিড ভ্যাকসিন নিয়ে বাংলাদেশ সরকারের বর্তমান যে সমস্ত চ্যালেঞ্জ সেগুলো নিয়ে উনি একের পর এক রিপোর্ট করে যাচ্ছেন। সেই রিপোর্টের কারণেই ওনার প্রতি এক ধরনের রোষানলে উনি পড়েছিলেন, সেইটারই আজকে একটা বহিঃপ্রকাশ। পুলিশ বলছেন যে একজন ডেপুটি সেক্রেটারি স্বাস্থ্য মন্ত্রণালয় উনি এই একটা অভিযোগপত্র দায়ের করেছেন, যেটা ওনার দাবি অনুযায়ী যে গোপন নথি, সরকারের গোপন নথি উনি সংগ্রহ করার চেষ্টা করছিলেন বা সেই করেছেন। আমি রোজিনা আপুকে জিজ্ঞেস করেছিলাম যে রোজিনা আপু আপনার সাথে কী হয়েছে। উনি এতটাই বিধ্বস্ত ছিলেন, এতটাই ভয়ার্থ অবস্থায় ছিলেন যে উনি কোনো উত্তর দিতে পারেননি এবং তারপরে ওনাকে এখানে নিয়ে আসা হয়েছে। এখন পুলিশের পক্ষ থেকে এখন জানানো হয়েছে যে ওনার অফিসার সিক্রেট অ্যাক্ট সেটার সহ ক্রিমিনাল পেনাল কোডের 2 ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। উনি এই মুহূর্তে শাহবাগ থানায় অবস্থান করছেন, কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রায় শতাধিক সাংবাদিক যারা বিভিন্ন গণমাধ্যমে আছেন তারা খুবই উদ্বিগ্ন উৎকণ্ঠার মধ্যে দিয়ে এখানে আন্দোলন করেছে এবং তারা মুক্তি চেয়েছেন, তারা প্রশাসনের কাছে জবাব চেয়েছেন। কোনো কিছুই এখন পর্যন্ত আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারিনি, যদিও এখানকার একজন অতিরিক্ত পুলিশ কমিশনার আছেন, পুলিশ কমিশনার আছেন, যিনি আমাদেরকে বিভিন্ন সময় এসে বিভিন্ন কথা বলে যাচ্ছেন, বিভ্রান্তমূলক আমি তো বলবোই কিছুটা ক্ষেত্রে। সেই জায়গা থেকে আমরা কিছুটা বলি যে আসলে হেলথ তার অ্যাটিটিউডে যতটুকু বোঝা যাচ্ছে তিনি এখানে সাংবাদিকদের অবস্থান দেখে খুবই বিক্ষুব্ধ এবং অবশ্যই উনি বিক্ষুব্ধ, ওনারা আসলে সাংবাদিকদের এখান থেকে তাড়াতে পারলে ওনারা হয়তো বাসায় যেতে পারবেন, এটাই হচ্ছে এখন ওনাদের ইয়ে। আর আরেকটি হচ্ছে যে একটু কিছুক্ষণ পূর্বে যে এখানে সাংবাদিকরা দেখেছি বিক্ষোভ করে তারা কর্মসূচির কথা বলেছেন,
সেই কর্মসূচির বিষয়ে যদি একটু বলেন, আগামীকালকের কর্মসূচির বিষয়ে। আগামীকালের বিভিন্ন কর্মসূচির সাংবাদিক নেতারা এখনো সেদিনে কাজ করছেন, কি করবেন সেগুলা বিস্তারিত তারা হয়তো আপনার সকালের মধ্যে জেনে যেতে পারবেন। তবে আমার কাছে মনে হয়েছে এই সাংবাদিকতাটা উনি কোনো পত্রিকার জন্য কেবল করেননি, এই সাংবাদিকতাটা উনি কেবলমাত্র খুব সীমাবদ্ধ মানুষের জন্য উনি করেনি, সমগ্র বাংলাদেশের মানুষের জন্য উনি করেছেন। এই সাংবাদিকতাটা আমাদের প্রজন্মকে উনি সবসময় ইন্সপায়ার করেছেন, সেই কাজটি উনি করেছেন। এই কথাটা কোনোভাবেই ভুলে গেলে চলবে না। ওনার উপরে যে আক্রমণ আজকে হয়েছে এটা মূলত স্বাধীন গণমাধ্যমের যে ন্যূনতম সুযোগ আমাদের দেশে ছিল সেটার উপরে আপনি বলতে পারেন যে শেষ পেরেক এখানে পোতা হয়েছে। তবে এইটার মধ্য দিয়ে সাংবাদিকদেরকে শুধু ভয় ভীতি দেখানো নয়, সাংবাদিকদের যে কণ্ঠরোধ করার যে প্রচেষ্টা সেটা সরকার পূর্ণদমে চালিয়ে যাওয়ার চেষ্টাটা অব্যাহত রেখেছে। এবং আরেকটি বিষয় আপনার সাথে যোগ করতে চাই, বিষয়টি হচ্ছে যে এখানে তাকে শুধু আটক করাই হয়নি, বরঞ্চ একজন সাংবাদিক হিসাবে তাকে যে নির্যাতন করা হয়েছে, অর্থাৎ নারী নির্যাতনের মতন যে একটি বিষয়টি আছে সেই বিষয়টিও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে একজন অতিরিক্ত সচিব ওনাকে কিভাবে নাজেহাল করছেন, যেটা একজন কর্মকর্তা সুলভ ব্যবহার নয়, যেমন যেটি অনেকটা রাজনৈতিক কর্মীরা একজন সাংবাদিকের সঙ্গে যে ধরনের করে থাকেন ঠিক একই রূপ আচরণ উনি করেছেন। এবং সেটা শুধুমাত্র সাংবাদিককে সাংবাদিক হিসাবে উনি করেছেন বলে মনে হয়নি। ওনার মনে হচ্ছে প্রচন্ড খুব একটা তার অ্যাগ্রেসিভ একটা অ্যাটিটিউড উনি প্রকাশ করেছেন। হ্যাঁ, এটাই আমাদের সাথে এটাই উনি করেছেন আমার কাছে যেটা মনে হয়েছে। এবং আমি দেখেছি যে পুলিশের যে ব্যবহারটা ছিল, ওনার বোন দাবি করেছেন যে ওনার বোন দাবি করেছেন যে একজন পুলিশ সদস্য বলেছে যে তাকে পুঁতে ফেলা হবে। তার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ। সেই পুলিশ অফিসার দাবি করেছেন যে রোজিনা ইসলামকে পুঁতে ফেলা হবে। তো এই অভিযোগটা তার বোন করেছেন। এটা খুবই দুর্ভাগ্যজনক যে বাংলাদেশ পুলিশ যেখানে একটা সুনামের সাথে সারা ওয়ার্ল্ডে কাজ করে, সেখানে একজন সাংবাদিকের সাথে এই ধরনের ব্যবহার, এটা অভাবনীয়। এটা আমরা খুবই লজ্জিত যে আমরা আমাদের সাংবাদিকদের সাথে পুলিশের এই ধরনের ব্যবহার, এটা কোনোভাবেই এটা সহ্য করার মতো নয়। এটা খুবই দুঃখজনক আর কি। ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে আপনি রবিবাড়ি থেকে শুনতে পাচ্ছেন যে তার বোন অভিযোগ করেছে যেটি যে একজন পুলিশ অফিসারের যে উদ্যোক্তপূর্ণ কথা যে তাকে পুঁতে ফেলা হবে, কিংবা আপনার এর পূর্বে বিভিন্ন ছবিতে আপনারা দেখেছেন যে তাকে নির্যাতন করে মেঝেতে লুটিয়ে ফেলা হয়েছে এবং তাকে সেই মুহূর্তে চিকিৎসা সেবার নাম কথা বলে যে তাকে চিকিৎসা তখন বলা হয়েছিল যে তাকে মেডিকেলে নেওয়া হবে, কিন্তু সেই মুহূর্তে তারা মেডিকেলে না নিয়ে বরং তারা থানায় নিয়ে এসেছেন। আমরা এখানে চলে গেলেই হয় সবাই, আর কি করবেন যারা
আপনারা জানেন যে দুপুর থেকে তাকে এই থানায় আটক করার পর থেকে এখানে প্রতিবাদী সাংবাদিকরা অবস্থান করছেন। এই মুহূর্তে কথা বলবেন ঘটনার বিস্তারিত বিষয়ে মোহাম্মদ জসিমউদ্দিন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যকরী সদস্য। মোহাম্মদ জসিম, মীর মোহাম্মদ জসিম। ধন্যবাদ সকলকে। আমরা দুপুর থেকেই আন্দোলন সংগ্রামে আছি, কারণ আপনারা জানেন যে আমাদের একজন সিনিয়র সাংবাদিক, প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রুজিনা ইসলাম, তাকে অন্যায়ভাবে এবং ষড়যন্ত্রমূলকভাবে তাকে সচিবালয়ে দীর্ঘক্ষণ আটকিয়ে রেখেছিল। এরপরে তাকে থানায় সোপর্দ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটি মামলা করেন এবং তাকে এখন থানায় আটকানো অবস্থায় তিনি আছেন। আমরা এই ঘটনাটিকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং আমরা বলতে চাই যে এই ঘটনাটি একেবারেই ষড়যন্ত্রমূলক এবং তার যে প্রতিবাদী যে কলম, সেই কলমটিকে স্থির রাখবার জন্য, সেই কলমটিকে দমিয়ে দেবার জন্য এবং সেটি যাতে কোনো প্রকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে না লিখে সেই প্রক্রিয়াটি তারা সম্পন্ন করতে চাচ্ছেন। আমরা এই বিক্ষুব্ধ সাংবাদিক রাজপথে আছি এবং যেহেতু বিষয়টি আইনি প্রক্রিয়া গেছে, আমরা নিশ্চয়ই মামলায় লড়ব এবং রুজিনা ইসলামকে ছাড়িয়ে আনবো এবং অন্যায়, অত্যাচার, অবিচার এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমাদের কলমের লেখনী অব্যাহত থাকবে। আচ্ছা, কথা বলেছেন মীর মোহাম্মদ জসিম। এবং আরেকটি প্রশ্ন করতে চাই যে সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে আপনারা ইতিপূর্বে এখানে বিক্ষোভ করে যে একটা কর্মসূচির কথা বলেছিলেন যে আগামীকাল দুপুর 12টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে, যেহেতু তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য, সেই বিষয়ে যদি কিছু বলেন। বিক্ষুব্ধ সাংবাদিক সমাজ একটি ঘোষণা দিয়েছিল যে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আগামীকাল দুপুর 12টায় একটি সমাবেশ করবেন। এটি এখনো ফাইনাল হয়নি ডিসিশনটি, বাট আমার মনে হয় যে এটি বিক্ষুব্ধ সাংবাদিক সমাজ যদি চায় তাহলে এই সমাবেশটি আমাদের হবে এবং সেখানে আমরা প্রতিবাদ জানাবো। আমরা আমাদের দাবিগুলি রাষ্ট্রের কাছে এবং সরকারের কাছে পৌঁছে দেবো। ধন্যবাদ আপনাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সাংবাদিকরা এখনো অবস্থান করেছেন এবং আমরা বিভিন্ন জনের প্রত্যক্ষদর্শীর বক্তব্য শুনেছি। এখানে ভিতরে যাওয়ার জন্য আপন বোন তিনি তার বোনের সাথে দেখা করতে চেয়েছেন, কিন্তু পুলিশ কোনোভাবে তাকে ভিতরে যেতে দিচ্ছে না। মোবাইলটা দিয়ে দেন। দেরি হবে। ভাই সেলিম ভাই আসছে, একটু বলে দেন। সেলিম ভাই আসছে আপনার ফ্যামিলি মেম্বার আমাদের পরিবার কি দেওয়া
সাদিক কই ভালো আছে? কি বলবো বিষয় পুরোটা না আগামীকালে কর্মসূচি নিয়ে বা ইয়াতে নিয়ে আর কি আমরা এটা বলি সকাল থেকে মানে সন্ধ্যা থেকে তো আপনার যে অবস্থা ঘন্টা যে নির্যাতন করা হয়েছে বা হচ্ছে ধরেন তাকে একজন নারী হিসেবে যে নির্যাতন করা হয়েছে এই বিষয়টা তো ধরেন একটা ব্যাপার কথা বলবো না না টিভি না আমার ব্যক্তিগত আইডি হ্যাঁ আপনি যেটাই বলেন ঠিক আছে। একটা পরিচয়গুলো হচ্ছে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাহী পরিষদ সদস্য গোলাম মোস্তফা, হ্যাঁ বিডি নিউজ বলা বলছেন। আচ্ছা ঠিক আছে, এই মুহূর্তে কথা বলবেন। এখানে তাকে আটক করার পর থেকেই এখানে অবস্থান করেছেন বিক্ষুব্ধ সাংবাদিকরা এবং যারা অন্যায়ের প্রতিবাদে সোচ্চার থাকেন, এবং এই মুহূর্তে কথা বলবেন গোলাম মোস্তফা ধ্রুব, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাহী সদস্য। আপনি একটু যদি এই বিষয়ে বিস্তারিত বলতেন। ধন্যবাদ। সাংবাদিক রোজিনা ইসলাম বাংলাদেশের অন্যতম একজন খ্যাতনামা এবং অত্যন্ত পরিচিত একজন সাংবাদিক। আসলে আমরা বিশ্বাস করি না তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে, আমরা বিশ্বাস করতে চাই না যে তিনি এরকম কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত আছেন, এবং আমরা এই কারণেই সন্ধ্যার পর থেকে শাহবাগ থানায় অবস্থান নিয়েছি এবং আমরা আমাদের এই বোনকে, যিনি আমাদের সম্মানিত করেন তার কাজের মাধ্যমে, আমাদের গৌরবান্বিত করেন তার কাজের মাধ্যমে, আমরা অবিলম্বে তার মুক্তি দাবি করছি। এবং একই সাথে আমরা বলতে চাই যে তার পরিবার কিন্তু, সাংবাদিক সমাজ সহ আমরা তার পরিবারের পক্ষ থেকে আমরা বলছি যে তিনি শারীরিকভাবে আজকে ভ্যাকসিনের টিকা নিয়েছেন এবং আজকে ভ্যাকসিন নিয়েছেন এবং তিনি অসুস্থ বোধ করছেন। আমরা চাচ্ছি এবং যে এইখানেই থানাতেই তার চিকিৎসক এনে তার প্রাথমিক চিকিৎসাটা অন্তত যেন তার নিশ্চিত করা হয়। কারণ আমরা আশঙ্কা করছি সাংবাদিকরা সবাই বলতে অধিকাংশ সাংবাদিক আমরা যারা এখানে অবস্থান নিয়েছি তারা আশঙ্কা করছি তাকে হয়তো ভিন্ন কোনো জায়গায় নিয়ে যাওয়া হতে পারে, যেটা আমরা কখনোই জানতে পারতাম না, জানতে পারি না কিংবা প্রত্যাশা করি না। এবং আরেকটি কথা এখানে সুস্পষ্টভাবে বলতে চাই, আমরা সাংবাদিকরা মনে করি যে ওনার বিরুদ্ধে যে মামলার বাদী হয়েছেন সেটা কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, যতটুকু আমরা জানি। এবং আমরা এইটাও আশঙ্কা করি তাকে যদি পুলিশ বলে যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে গিয়ে চিকিৎসা নিশ্চিত করা হবে, আমরা কিন্তু এখানে সন্দেহ প্রকাশ করি। আমরা মনে করি সে হয়তোবা তার যে চিকিৎসাটা প্রয়োজন কিংবা যার যেই রিপোর্টগুলো তার করা প্রয়োজন হয়তোবা সে তার থেকে বঞ্চিত হতে পারে। এই জন্য আমরা অবিলম্বে আমাদের এই বোনের মুক্তি দাবি করছি। ধন্যবাদ আপনাকে। আরেকটি অভিযোগ করা হয়েছিল যে দুপুরে যখন তাকে সকালের মধ্যে থেকে বের করা হয় তখনও বলেছিল যে সে অসুস্থ, তাকে মেডিকেল নেওয়া হবে, কিন্তু সেই মুহূর্তে তাকে মেডিকেল না নিয়ে বরং থানায় এনে রাখা হয়। আমরা এরকম অভিযোগ পেয়েছি এবং এই অভিযোগ যদি সত্য হয়, আমরা আরও অভিযোগ পেয়েছি যে সেখানে তাকে অবরুদ্ধ করে সচিবালয়ের ভেতরের ওপর তাকে শারীরিকভাবে তার ওপর হামলা চালানো হয়েছে, এরকম অভিযোগের কথা আমরা শুনেছি। আমরা এই ঘটনার সঙ্গে যারা সম্পৃক্ত প্রত্যেকের আমরা বিচার এবং ঘটনার সুষ্ঠু তদন্ত আমরা দাবি করছি সাংবাদিক সমাজের পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন যে কথা বলছিলাম গোলাম মোস্তফা ধ্রুব। এই মুহূর্তে আমরা এখনো অবস্থান করেছি শাহবাগ থানায়। দুপুর পর থেকেই তাকে শাহবাগ থানায় নিয়ে আসা হয়। আপনারা দেখতে পাবেন যে করোনা বাংলাদেশে 2019 গত বছর 2020 সালে মার্চে করোনা আক্রান্ত হওয়ার পর, বাংলাদেশে করোনা শুরু হওয়ার পর থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দুর্নীতি নিয়ে তিনি একের পর এক ধারাবাহিক রিপোর্ট করে যাচ্ছিলেন এবং সেই রিপোর্টের ধারাবাহিকতার কারণেই তার পরিবার থেকে আশঙ্কা করা হচ্ছে যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যেসব কর্মকর্তারা দুর্নীতির সাথে যুক্ত ছিলেন তারা তার প্রতি এক ধরনের সংক্ষুব্ধ এবং
তার প্রতি একটা যে ছিলেন, সেই জায়গা থেকে মূলত আজকের এটির প্রতিফলন ঘটেছে। এবং ঘোষণালয়ের পক্ষ থেকে যে একজন সাংবাদিককে যেভাবে সচিবালয়, যেটা সাংবাদিকতা বিটের সচিবালয়কে বলা হয় সবচেয়ে বেশি নিরাপদ জায়গা, তার একটি সরকারি স্থান, সেখানে যখন একজন সাংবাদিক নির্যাতনের শিকার হন এবং একজন নারী সাংবাদিককে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়, সেই বিষয়টি আমাদেরকে মুক্ত গণমাধ্যমের বিষয়টি সামনে চলে আসে। এবং আমরা আরও স্পষ্ট দেখতে পাই যে আপনারা এর পূর্বেও দেখেছেন যে সাংবাদিক কাজলকে কিভাবে গুম করা হয়েছিল, এবং বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি যে জেলায় এর পূর্বে আরেক সাংবাদিককে কিভাবে নির্যাতন করা হয়েছিল। তার পূর্বে আমরা সরকারি কর্মকর্তা দ্বারা আমরা দেখে পেয়েছিলাম যে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে কিভাবে বাসা থেকে তুলে নিয়ে কিভাবে নির্যাতন করা হয়েছিল। তারই ধারাবাহিকতা, অর্থাৎ সাংবাদিকদের প্রতি যে তারা সত্য নিউজ প্রকাশ করে যে মানুষের জাতির সামনে তুলে ধরেন, সেই রোশনালের থেকেই আজকের ধারাবাহিকতার এটা একটি প্রেক্ষাপট। এবং এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবেন ঢাকা রিপোর্টার্স ইউনিটের সভাপতি মোরসালেন লোমান। সাংবাদিকতার জন্য সেখানে গিয়েছেন, এই কারণে তাকে গ্রেফতার করা হলো এবং তাকে দীর্ঘ সময় যে হেনস্থার শিকার হতে হলো, সে বিষয়টির জন্য আমাদের সাংবাদিক সমাজের মধ্যে ক্ষোভ রয়েছে। আমরা অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করছি এবং ঢাকা রিপোর্টার্স সমিতির একজন সদস্য তিনি, আমরা ঢাকা রিপোর্টার্স সমিতি তার এই দুঃসময়ে তার সাথে আমরা রয়েছি। এবং আমরা সবসময়ই যে অনুসন্ধানী সাংবাদিকতা বা সাংবাদিকতার যে বিকাশ, সেই বিকাশকে সম্মিলিত রাখার ক্ষেত্রে যেন প্রশাসন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন পদক্ষেপ গ্রহণ করে, সেই আহ্বান আমাদের সাংবাদিক সমাজের পক্ষ থেকে রয়েছে। আমরা অবিলম্বে রোজিনা ইসলামের মুক্তি দাবি করছি। নবীন ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ দিলেন। দর্শক, একটু ঢাকা সাংবাদিক সাধারণ সম্পাদক শহীদ ইসলাম, ঢাকা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক, ওনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আসলে যদি আজকে তার মুক্তি না হয় তাহলে আসলে আপনারা কি করতে যাচ্ছেন, আর আদৌ আজকে মুক্তি হওয়া সম্ভব কিনা? আমরা ধরে নিয়েছিলাম যে তাকে যখন সচিবালয়ের মধ্যে অবরুদ্ধ করে রাখা হয়েছে, যখন আমরা খবর পেয়েছি, আমরা ভেবেছিলাম যে তাকে সেখান থেকে ছেড়ে দেওয়া হবে। তাকে 5 ঘন্টা পর্যন্ত সচিবালয়ের মধ্যে আটকে রাখা হয়েছে। কারা আটকে রেখেছে এটা আমরা জানতে চাই আগে। সেখানে কি কোনো পুলিশ ছিল, আইনের কোনো লোক ছিল না? সচিবালয়ে যাদের বিরুদ্ধে যারা ভয় পেয়েছে তাদের বিরুদ্ধে রিপোর্ট হবে, তারা আটকে রেখেছে। তার উপরে যে নির্যাতন করা হয়েছে, আমরা জানতে চাই এটা কারা করেছে। যারা নির্যাতন করেছে তাদের কি বিচার হবে সেটা আমরা জানতে চাই। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে একজন সাংবাদিককে 5 ঘন্টা অবরুদ্ধ করে রাখার পরে তাকে পুলিশ দিয়ে ধরে আনা হয়েছে, এটি সম্পূর্ণ অন্যায় এবং আইনের অনধিকার চর্চা আমরা মনে করি। তো আমরা অবিলম্বে চাই যে এখান থেকেই তাকে মুক্তি দেওয়া হোক। আমরা শুনেছি তার বিরুদ্ধে একটি মামলা দেওয়া হয়েছে, এই মামলাটি সম্পূর্ণ অন্যায়ভাবে দেওয়া হয়েছে। সেই মামলাটি কেন দেওয়া হচ্ছে সেটিও আমরা জানতে চাই। তো আমরা জেনেছি সে অসুস্থ হয়েছে। কিভাবে অসুস্থ হলো? একজন সুস্থ মানুষ যখন সচিবালয় তথ্য সংগ্রহের জন্য গেলেন, তাকে এখানে নিয়ে আসা হলো, বলা হলো যে সে অসুস্থ। আমরা যে ভিডিও ফুটেজ দেখেছি তার উপরে যে নির্যাতন চালানো হয়েছে, আমরা এর নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। তারপরেও আমরা বলবো যে এখান থেকে অবিলম্বে তাকে মুক্তি দেওয়া হোক। তাকে যদি ডাক্তার দেখানো প্রয়োজন হয় তাহলে এখানে সাংবাদিক নেতৃবৃন্দ রয়েছে, তার পরিবারের সদস্যরা রয়েছে, তাদের জিম্মায় তাদের দায়িত্বে তাকে হসপিটালে নেওয়া হবে। আমরা এটাই বলতে চাই যে এখানে আমাদের দায়িত্বে এখানে পরিবারের সদস্যরা রয়েছে এবং সাংবাদিক নেতৃবৃন্দ রয়েছে, তাদের কাছে এখানে ছেড়ে দেওয়া হোক। তার চিকিৎসার প্রয়োজন হলে আমরা সেটা দেখব। তো আমরা চাই যে এখান থেকে তাকে যাতে আর কোনো হয়রানি করা না হয়, অবিলম্বে তাকে এখান থেকে মুক্তি দেওয়া হবে, এটাই আমরা দাবি জানাচ্ছি। আর যদি এখান থেকে তাকে মুক্তি দেওয়া না হয় তাহলে আগামীকাল থেকে তার মুক্তি পর্যন্ত আমরা লাগাতার কর্মসূচি পালন করব। কালকে আমরা ঘোষণাটি আসবে, আপনারা জানবেন যে আমরা কী কর্মসূচি ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে এবং ঢাকা রিপোর্টার্স ইউনিয়নের পক্ষ থেকে আমাদের পৃথক পৃথক এবং যুগ্মভাবে আমরা কর্মসূচি দেব, সেটি আমরা মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেবো সবাইকে। ধন্যবাদ। আমরা এর পূর্বে দেখেছি যে ওই সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে সরকারি কর্মকর্তা পুলিশ দিয়ে বাসা থেকে তুলে নিয়ে একটা নির্যাতন করেছিল এবং সাংবাদিক কাজলকে গুম করা হয়েছে।
এবং এই যে ধারাবাহিকতার যে একটি সাংবাদিক নির্যাতনের, এবং সেখানে আমরা সচিবালয়কে বলা হয় সবচেয়ে নিরাপদ সাংবাদিকদের জন্য, সেখানে একটি নিরাপদ জায়গা, সরকারের সর্বোচ্চ নিরাপত্তা সেখানে নিশ্চয় করে, সেখানে এই ধরনের একজন নারী সাংবাদিককে হেনস্থা করে এবং তাকে আমরা ছবিতে দেখেছি যে তিনি সচিবালয়ের ওই সচিবের কক্ষে মেঝেতে লুটিয়ে পড়েছে, তাকে নির্যাতন করা হয়েছে। সেই নির্যাতনের বিষয়ে আপনারা পাল্টা অভিযোগ এবং আইনি পদক্ষেপ নেবেন কিনা? আমরা কোনো অভিযোগ নয়, আপনারা সত্যটি দেখেছেন, আপনাদের সামনে ভিডিও ফুটেজ রয়েছে, তার উপরে যেভাবে নির্যাতন করা হচ্ছে একজন সাংবাদিকের উপরে সচিবালয়ের মধ্যে। তো এটির নিন্দা তো পরের ব্যাপার, নিন্দা জানানোর ভাষা আমাদের নাই, কিন্তু একজন সাংবাদিকের উপরে এভাবে নির্যাতন করা যায় কিনা? তথ্য সংগ্রহ করতে গেলে তথ্য অধিকার আইন রয়েছে বাংলাদেশে, আমরা জানি যে তথ্য প্রাপ্তির একজন সাংবাদিকের জন্য এটি মৌলিক অধিকার, একজন সাংবাদিকের তথ্য প্রাপ্তির মৌলিক অধিকার। সেই মৌলিক অধিকারকে যারা বাধাগ্রস্ত করেছে তাদেরকে বিচারের আওতায় আনা উচিত ছিল। সেটি না করে যিনি তথ্য সংগ্রহ করতে গিয়েছেন তার উপরে নির্যাতন করা হয়েছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এর নিন্দা আমরা কিভাবে জানাবো? আমি ভাষা খুঁজে পাচ্ছি না আসলে। আর আপনি যেটি বলেছেন যে এর আগে শফিকুল ইসলাম কাজল সহ ধারাবাহিকতা চলে আসতেছে, অ্যারেস্ট করা হয়েছিল, তাদেরকে গুম করা হয়েছিল, তার এই ধারাবাহিকতা বলবো আমি। এর একটি শেষ দরকার, আসলে এর পরিসমাপ্তি দরকার। এটি সাংবাদিক সমাজ আর মেনে নিতে পারে না, এটি মেনে নেওয়া যায় না। এর বিরুদ্ধে আমাদের সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধভাবে জেগে উঠতে হবে, লড়তে হবে। এর একটি পরিসমাপ্তি দরকার বলে আমরা মনে করি। আর এটা যদি না হয় তাহলে সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারবে না। সুতরাং তাদের পেশাগত দায়িত্ব পালনের জন্য, সাংবাদিকদের তথ্য অধিকার নিশ্চিত করার জন্য সরকারকে যেমন অগ্রণী ভূমিকা পালন করতে হবে, সাংবাদিকদেরও তাদের জায়গা থেকে তাদের দাবি আদায় করে নেওয়ার জন্য ভূমিকা পালন করতে হবে। ধন্যবাদ আপনাকে। কথা বলছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম। আমি বলবো যে একজন ম্যাজিস্ট্রেট এখানে কথা বলতেছেন সিটি নিউজের সম্পাদক। এই যখন ম্যাজিস্ট্রেট ছিল তখন কত অবিচার না করেছে। একটা ঠিক আছে, একজন অন্যায় করেছে, ল এনফোর্সিং এজেন্সি আছে, তুমি তাদেরকে ডাকো, তাদেরকে দিয়ে দাও, আইনের কাছে নিয়ে আসো। তুমি ব্যক্তিগতভাবে একটা প্রথম শ্রেণীর সাংবাদিককে, একজন দেশের নাম করা একজন খ্যাতিমান সাংবাদিককে তুমি এইভাবে নিগৃহীত করতে চাও, এইভাবে হেনস্থা করতে চাও, এটা তো ঠিক না। আর এখন এত পরিষ্কারের কি আছে? তুমি যা করবো করবা। তোমার যদি মনে করা হয় যে এটাকে শাস্তিযোগ্য অপরাধ হচ্ছে, ঠিক আছে, সেই মোতাবেক যায়। কিন্তু কোথায় নিয়ে যাবো? সব জিনিস হাইড করা, সাংবাদিকদের সাথে যদি আচরণ করা হয় তাহলে সাধারণ মানুষের সাথে কি হচ্ছে এটাও তো ভেবে দেখার বিষয় হয়ে দাঁড়িয়ে গেছে। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। সরকারের ভাবমূর্তি রক্ষা করতে হলে এই সমস্ত দাম্ভিক অফিসারদের সরাতে হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ধন্যবাদ। কথা বলছেন আব্দুল বারী। আপনারা এখানে ঘটনার পর থেকে যেসব সাংবাদিকরা তার সাথে ছিলেন, এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিলেন, তাদের বিভিন্ন জনের বক্তব্য শুনেছেন এবং একটি বিষয় এখানে স্পষ্ট হয়েছে যে সত্য নিউজ প্রকাশের ক্ষেত্রে এবং স্বাস্থ্যক্ষেত্রের বাংলাদেশের প্রতিটি সেক্টরে যে সীমাহীন দুর্নীতি হয় তার ভিতরে অন্যতম একটি এই যে স্বাস্থ্য বিভাগ, সেই স্বাস্থ্য বিভাগের ধারাবাহিক দুর্নীতির
তুলে ধরার কারণেই আজকে এ ধরনের একটি আচরণের আজকে একটি প্রকাশ। কে কথা বলতেছে? এতক্ষণ আমরা ভিতরে ওই যে ভাইয়া ভাই একটু চুপ থাকেন, ভাই একটু আসতে। বাইরে আসেন, বাইরে আসেন। যাচ্ছে 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 ভাই যাচ্ছে। তার ভিতরে তার হাজবেন্ড গিয়ে দেখা করেছেন, এখন তিনি কথা বলতেছেন। ভাই আপন ভাই। হ্যাঁ, বাইরে কথা বলবে, বাইরে কথা বলবে, এখানে কিছু না, এটা কোনো কাজে লাগবে না, বাইরে কথা বলবে। হ্যাঁ ঠিক আছে। রঞ্জু ভাই এই রনি ভাই আপনারা দেখতে পাচ্ছেন পর্যায়ে ব্রিফিং করতেছেন সরাসরি সংবাদ সম্মেলন হয়েছে। তার বোন এবং তার ভাই শোনেন, এটা হচ্ছে আমি বলি এটা কথা। আমি যারা হেল্প করি রোজিনা ইসলাম এর একমাত্র ভাই সেলিম ভাই, উনি ওনার সাথে দেখা করেছেন, সহযোগিতায় উনি ওনার সাথে দেখা করেছেন। তো উনি দেখে এসে ওনার সাথে কথা বলে এসে উনি যেটা দেখে এসেছেন উনি আপনাদেরকে সামনে সেটা এখন মানে ব্রিফ করবেন। ভাইয়ের কাছে জানতে চাই যে আসলে কি সিদ্ধান্ত হলো বা কি অবস্থা দেখলেন? মাস্ক খুলে ফেলেন, মাস্ক খুলে ফেলেন, সমস্যা নেই। আচ্ছা আপনি বড় ভাই, আচ্ছা আপনি কেন
আপনাদেরকে জানাচ্ছি আমার বোনের প্রতি আজকে যে অন্যায়টা হয়েছে, এই দুঃসময়ে আপনারা যে ওর পাশে আছেন, প্রথমে ও এই কথাটা জিজ্ঞেস করতেছে যে আমার সাংবাদিক বন্ধুরা কি আমার পাশে আছে, আমার ভাইয়েরা, আমার বড় ভাইয়েরা কি আছে, নাকি সবাই আমাকে ভুল বুঝতেছে। এর বলছে না, এখন সব সাংবাদিক ভাইয়েরা আছে। ও মানসিকভাবে প্রচন্ড ভেঙে পড়েছে। ও প্রচন্ড সাহসী একটি মেয়ে, কিন্তু ওই সচিবালয়ের মধ্যে ওরে প্রচন্ড নির্যাতন করা হয়েছে। ওকে শুধু মারা হয় নাই, ওর বুকের উপরে ওই এডিশনাল সেক্রেটারি এক মহিলা আছেন, উনি ওর বুকের উপরে পা চাপা দিয়ে ধরছেন, ওর গলা চাপ দিয়ে ধরছেন। উনি বলেছেন বারবার সাহায্য কামনা করছে যে আমার এই দুঃসময়ে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা যাতে আমার পাশে থাকে। বারবার এই কথাটাই বলছে। সেলিম ভাই, প্রচন্ড মানসিকভাবে ভেঙে পড়েছি, মানসিকভাবে প্রচন্ড ভেঙে পড়েছি। ও বারবার বলতেছে যে আমার সহকর্মীরা, আমার বড় ভাইয়েরা, আমার বন্ধুরা, এই সাংবাদিক সমাজ যাতে আমার পাশে থাকে। আমাদের সময় আমি এমন কোনো অন্যায় করিনি, এমন কোনো অপরাধ করিনি। আমার সাথে সম্পূর্ণ অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে। এখন আমি মানসিকভাবে বিপর্যস্ত। আমি আমার বন্ধুদের কাছে সাহায্য কামনা করি। তা আমি ওর ভাই হিসেবে বলতে চাই, আপনারা রোজিনার পাশে অনুগ্রহ করে এই পর্যন্ত ছিলেন, এই পুরোপুরি প্রক্রিয়াটা শেষ না হওয়া পর্যন্ত প্লিজ থাকবেন। আর ও একটু শঙ্কা, আমরাও একটু পরিবারের পক্ষ থেকে শঙ্কা প্রকাশ করতেছি যে সচিবালয় থেকে যখন ওকে নিয়ে আসা হলো, তখন বলা হয়েছিল হাসপাতালে নিয়ে যায়, কিন্তু এখানে নিয়ে আসা হয়, পরে মামলা রুজু হয়, আমরা জানতে পারছি। এখন আবার কোন হাসপাতালের কথা বলে আবার কোথায় নিয়ে যায়, আমরা এই জন্য শঙ্কায় আছি। আর ঢাকা মেডিকেল হাসপাতালে একটু কোভিডের সিচুয়েশনটা একটু খারাপ, আর ওইখানে কি চিকিৎসা থেকে কোন চিকিৎসা হয়, যেহেতু এটা মামলাটা একটু বড় অন্য ধরনের মামলা হয়েছে, তো এই জন্য আমরা চিন্তা করছি রোজিনা এখানেই থাকবে, রাত সকালে কোর্টে চলে যাবে, আমরা সবাই কোর্টে যাবো। আর সাংবাদিক প্রতিনিধি যারা আছেন তাদের কাছে করজোরে অনুরোধ করছে যে আপনাদের পক্ষ থেকে যেটা করণীয় আপনারা যাতে প্লিজ একটু করেন, এই দুঃসময়ের পাশে থাকেন। শারীরিক অবস্থাটা কি দেখলেন এবং নির্যাতনের বিষয়টা আবার বলেন। ঠিকমতো কথা বলতে পারতেছে না। ওর হাজব্যান্ড ওকে অনেক কষ্ট করে অল্প একটু খাইয়ে দিয়েছে, আর আমাকে ইশারা ইঙ্গিতে কিছু কথা বলেছে। আর আস্তে আস্তে আমি খুব কানটা ওর মুখের কাছে নিয়ে গেছি, আস্তে 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 এই কথাগুলো আমাকে বলতে। ওর হাতে এখানে আমি অনেকগুলো খামচির দাগ দেখেছি। খামচি দিলে যেরকম নখের যে আঁচড়, সেই নখের আঁচড় দেখেছি এখানে, এখানে দুই হাতের এই চামড়ায়, তারপর গলার এখানে দেখেছি। আর মহিলা এডিশনাল সেক্রেটারি যে উনি ওকে বুকের মধ্যে চাপ দিয়ে ধরছিল। আর ওই যে একটা কনস্টেবল মিজান নাকি যেন নাম, উনি বলছেন যে ওকে মাটির নিচে দাঁড়ায় ওই ও রিপোর্ট করতেছে। ও তো হেলথ বিট করে না, হেলথ ইদানিং বিট করতেছে। এই হেলথ বিটের এই রিপোর্টগুলোর কারণেই আকর্ষের থেকে এই কাজটা হয়েছে। সম্পূর্ণ পরিকল্পনা। উনি আসলে কি দেখেছেন, উনি ওখানে কি দেখেছেন, যেটা নিয়ে সেরকম কোনো কিছু আপনাকে বলেছেন? এই ব্যাপারে আমাকে আসলে আমাকে কথা বলার সুযোগটা খুব অল্প দেওয়া হয়েছে ভিতরে, খুব ডিস্টেন্স দেখে। আর আমি তো আপনারা জানেন যে আমি প্রায় 5.5 ঘন্টা 6 ঘন্টা যাবত অনেক অনুনয় বিনয় করেছি আমার বোনটাকে এক নজর দেখা। আমাদেরকে যেতেও দেওয়া হচ্ছে না, আমাকে একবারে দেখতে দেওয়া হয়নি। এখন আমার ভগ্নিপতি, ওর হাজব্যান্ড ওকে খাইয়ে দিচ্ছিল। খাওয়ার সময় আমি অনেক রিকোয়েস্ট করে আমাকে মিনিট কন্ডিশনাল 5 মিনিট বা 7 মিনিটের জন্য আমাকে বুকের উপর দাঁড়িয়ে যে নির্যাতনের কথা, সেই উপর দাঁড়িয়ে না, বুকের উপরে এরকম ইয়ে দিছে। আপনি প্রথমে হাত দিয়ে চাপ দিচ্ছে, তারপরে যে আপনি হাঁটু দিয়ে চাপ দিচ্ছে বুকের উপর। এটাকে ওনার মুখের কথা সেলিম ভাই, এটাকে ওনার মুখের কথা সোফায় বসা ছিল। হ্যাঁ হ্যাঁ, এটা রোজিনা আপার কথা। আমরা ছবিতে যেটা দেখছি যে উনি মানে মাটিতে পড়ে গেছেন, হ্যাঁ, সেক্ষেত্রে কারা কারা মানে তাকে ফেলে দিছে বা 4-5 জন লোক ছিলেন, প্রত্যেকের নামও বলতে পারেনি। কনস্টেবল মিজানের কথা বলছে। আর হচ্ছে ওই যে আপনার মহিলা এডিশনাল যে সেক্রেটারিটা আছে, উনি প্রচন্ড চড়া হয়েছে ওর উপরে। নানান ধরনের মৌখিকভাবে নানান ধরনের করছেন যে ওনারা আপনাদেরকে দেখা করতে দিচ্ছে না। এটা কি আসলে ইন্টেনশনাল যে আপনাদের সাথে দেখা করতে দিবে না? এটা তো আসলে ওনাদের বিবেচনার বিষয়। আমি মানবিক ভাবে বলছি যে আমি একজন ভাই হিসাবে, আমি ওর একমাত্র ভাই, আমার ছোট বোন। আপনারা মানবিক দিক বিবেচনা করে আমাকে একটু দেখা করতে চান। আমাকে নানান অজুহাতে এখনো পর্যন্ত দেয় না। এই
ফরমালি লাস্টে যে কন্ডিশনালি 5-7 মিনিটের জন্য সাক্ষাতের সুযোগ দেওয়া হবে। আপনারা আমি আরেকবার ক্লিক করি প্লিজ। নির্যাতনের জন্য অভিযোগে পাল্টা পরিবার থেকে এখন হত্যাচেষ্টা মামলা হ্যাঁ, আমরা তো করবোই, আমরা চিন্তা করতেছি। আপনাদের বন্ধু, আপনাদের প্রতিনিধি, আপনাদের অনেক সংগঠন আছে, রোজিনাটা শুধু আমাদের বোন না, আপনাদেরও তো আপনাদেরও তো বোন। জায়গা থেকে কিছু কিছু করণীয় আমরা আশা করতে পারি। আপনাদের পরিবারের পক্ষ থেকে ও বারবার একটি কথা রিপিট করছে, আমার বন্ধুরা যাতে আমি ভুল না যাই, কোনো কিছু ভুল করিনি। আমার বন্ধুরা যদি আমার পাশে থাকে, আমার মনটা অনেক বড় থাকে, আমি যেখানে থাকি। ধন্যবাদ আপনাদের সবাইকে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার পুরো নামটা একটু বলুন। আমি সেলিম, আমার নাম মোহাম্মদ সেলিম। এতক্ষণ ব্রিফ করেছিলেন তার ভাই মোহাম্মদ সেলিম এবং তার বোন জলি। তাকে ভিতরে কথা বলতে দেখা করে এসে তিনি এই কথাটি বলেছেন যে ভিতরে তিনি অসুস্থ অবস্থায় আছেন, তিনি কথা বলতে পারতেছেন না এবং তাকে কোনো ধরনের ন্যূনতম মানবিক সেবা দেওয়া হচ্ছে না। ওর মোবাইল নিয়ে নিছে, ওর ফেসবুক আইডি দিছে। চ্যানেলে আপনার নাম্বারটা একটু দেন। আপনারা তখন ব্রিফ থেকে শুনেছেন যে তার পরিবারের পক্ষ থেকে তাকে নির্যাতনের অভিযোগ তোলা হয়েছে এবং এই নির্যাতনের অভিযোগে তারা পাল্টা মামলা দায়ের করবেন এবং তারা স্পষ্টভাবে যে দুটি মামলা করেছে যে তার স্বাস্থ্য সচিবালয়ের যে স্বাস্থ্য বিভাগের যে অতিরিক্ত সচিব এবং কনস্টেবল মিজান তাকে নির্যাতনে করেছেন এবং তাকে বুকের উপর হাঁটু দিয়ে চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করা হয়েছে। আপু নাম্বারটা একটু বলুন। আপু নাম্বারটা দিয়ে দিলেন। 914-51-26-777। গ্রামীণ দিয়ে দেয় তাহলে আপু করতে হবে, আমরা নিরাপত্তা মামলা করেন, এটা উচিত বলেন, এটা উচিত মামলা যদি না নেয় আপনার মামলা করতে পারে, তারা করতে পারে। আপনাদের যে সংগঠনগুলো আছে, প্রতিষ্ঠান থেকে নির্যাতনের মামলা করবে, নির্যাতন হত্যাচেষ্টা মামলা করবো আমরা পরিবার থেকে। আমরা করে দিতে পারি। পানি খাওয়া যাবে? হ্যাঁ
যারা এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছেন তাদের জন্য বলতে চাই যে সচিবালয় স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য সচিবের রুমে তখন কথা বলতে গেলে এই মুহূর্তে ব্রিফ করবেন সবাইটা ধরে নেব। আচ্ছা আমরা একটু দেখি ক্যামেরাম্যান সবাই কি ফোকাস করছে? সবাই রেডি? আচ্ছা তারা হইছে হ্যাঁ ঠিক আছে আমি এ পর্যায়ে কথা বলবেন তার ভুক্তভোগী সাংবাদিক রোজিনা ইসলামের তরফ থেকে। আমার নাম মনিরুল ইসলাম মিঠু, ঠিক আসামি আমার মিসেস রোজিনা ইসলাম। ঠিক আছে, আমরা গতদিন গ্রাম থেকে এসেছি শুধু টিকা নেওয়ার জন্য আসছি। আমার মাকে বুড়ো মাকে ঈদের পরের দিন চলে আসছে, ওদের টিকা দেওয়ার দিচ্ছি। আমরা 2টা 20 সচিবালয়ে ঢুকছি, দুজনে 2টা 26 টিকা নিয়েছি, টাইম অফ এন্ট্রি করা আছে। এরপরে ও যখন বেরিয়ে আসে আমি ওকে বললাম টিকাটা নিয়েছো, বাসায় চলো। ঠিক আছে, ও আমাকে বললো যে না, আমাকে একজন একটা তথ্য এটা আমি নিব। তারপরে আমি গাড়ি টান দিয়ে চলে গেছি। ওই সময় ও যেটা আমাকে বলেছে, ওকে ওর এক সোর্স একটা তথ্য দিয়েছে, একটা চিঠি। এই চিঠিটা এই যে ভ্যাকসিনের যে 3টে কোম্পানি আপনার কোর কমিটি অনুমোদন দিয়েছে, এই 3টে কোম্পানির কোম্পানির নাম লেখা আছে, যেটা কনফার্ম কিছু না। ওই চিঠিটাও পরেও নেয়, ও হাতে নিয়ে ও ভাবছে যে উপরে গিয়ে একটু সচিব মহোদয়ের সাথে কথা বলে করে নিয়ে ইনফরমেশন আছে রাষ্ট্রে আপডেট কিছু আছে মানে ভ্যাকসিন নিয়ে। ও যখন গেছে পিএসএ রুমে, তখন পিএসএ রুমের যে কনস্টেবল সেকে জিজ্ঞেস করছে যে পিএস সাহেব কোথায়। কনস্টেবল বলছে উনি আপনার বাহিরে আছেন, আসতে আপনি বসেন। ও আবার বলছে উনি না থাকলে আমার বসা ঠিক হবে, ও অসুবিধা নেই বসে। বসার পরে ও ঢুকে ডেস্টারটার সামনে, যেটা আমরা খবর থেকে এখানে অনেক সাংবাদিক লিখছে, ওই রুমটা ঢুকছে ডেস্টারটার সামনেই পড়া ছিল তখন বলে, এই রাত 9টা বলছে তখন ওকে আনছে। এই লিস্টটা পড়ছে 10 থেকে 12 সেকেন্ড। এর ভিতরে ওই ছেলে আবার এসে বলে আপনি এখানে কোনো ছবি তুলছেন এই ফাইলে। অবশ্যই আমি কোনো ছবি দেবো, আবার তুলি নিয়েছি। তাহলে আপনার মোবাইল দেখছে, মোবাইল দিয়ে দেখছে, মোবাইলে কোনো ছবি তোলে নেয়। তখন বলছে তাহলে আপনি ব্যাগে কোনো কাগজ আছে, বলছেন আমি কোনো কাগজ দিই। এর বিরুদ্ধে দুজন এডিশনাল সেক্রেটারি আসছেন, ওনারা এসে ওকে টানা হেস্তা কইরা ওই কনস্টেবল মিজান আর পিয়ন তাই খুব টানা হেস্তা করছে। ওইটা তার গা কাপড় সাঁতার দিয়েছে, তার ব্যাগ তল্লাশি করছে, তল্লাশি করে ওই চিঠিটা পেয়েছে। ঠিক আছে, যেই সোর্সে চিঠিটা দিয়েছে, তখন বলছে এই চিঠি আপনি কোথায় পেলেন? তখন সে বলছে আমার এক সোর্স আমাকে দিয়েছে। তখন বলছে সোর্সের নাম বলেন। তাই সাংবাদিক ঠিকছে, সোর্সের নাম বলার নিয়ম নেই। ঠিক আছে, অনুসন্ধানী সাংবাদিকরা সোর্সের নাম বলার নিয়ম আমি বলতে পারবো, কেন আপনি বলতে হবে, কেন আমি বলবো। তখন বলছে তাহলে আপনি এটা এখান থেকে, তখন সে বলছে যদি মনে করেন আমি এখান থেকে এটা নিয়েছি। ঠিক আছে, এরপরে তার ব্যাগ তল্লাশি, তার মোবাইল নিয়ে আবার মোবাইলে ব্যাগ স্ক্রিনে গেছে। ব্যাগে আজকে দেখে ব্যাগে কালকে যে দুনিয়া নিয়েছে আমাদের বাড়ি, এবং এর আগে যে সে নিউজগুলো করছে ওর কিছু স্ক্রিনশট আছে ব্যাগে, তার কাছ থেকে তার জায়গা বাড়ি তত প্রতিদিন এই নিউজের ছবিগুলো আছে। আর আজকে কিছু পায় না, তখন একটা পর্যায়ে সে ফিরে করে সোর্সের নাম ভুলে যাচ্ছে। এরপরে তাকে ওখানে 6.5 ঘন্টা আটকে রাখছে, 8টার থেকে 9টা, 6 ঘন্টা আটকে রাখার পরে আমাদের বারবার বলা হচ্ছে ছেড়ে দিচ্ছি। এইগুলো অনেকেই খারাপ আচরণ করছে, তার মোবাইলে তার পার্সোনাল লাইফ কিসে আছে আমাদের, এগুলো তারা দেখছে। ঠিক আছে, আর আপনারা যারা সাংবাদিক কেউ সাথে ছিলেন আছেন, তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। তো সংগ্রামে আপনাদের সাথে আছেন, এটাও একটা কি বলবো, মানে আমার বড় পাওয়া। শারীরিক পরিস্থিতি ওর শারীরিক পরিস্থিতিটা একটু অসুবিধা, যেহেতু আমরা দুজনেই দেখছি। আমার 8টা ব্লক আর ব্লক আর 7টা, 1 নম্বর কার্ডিয়াক আমরা সেগুলো ডাক্তার তাহলে ট্রিটমেন্টে আছে। ঠিক আছে, 7 বছর আমরা আর হচ্ছে হাইপোথাইরয়েড, হাই প্রেশার, কার্ডিয়াক সমস্যা, ডায়াবেটিস, ভিটামিন ডি, আর একটা কি যেন ফার্স্ট
6টা সমস্যা, 14টা মেডিসিন, আর এখন শরীরের অবস্থা ভালো না, ঠিক আছে। কিন্তু ওরা যেখানে নিতে চাচ্ছে ঢাকা মেডিকেলে, আমি ঢাকা মেডিকেলে নেওয়ার ব্যাপারে অবজেকশন দিই, কারণ ওখানে করোনা নেবে এমার্জেন্সিতে, এমার্জেন্সি যখন নেবে, কারণ যারা রোগী যায় তারা তো যারা নেগেটিভ করোনা পজিটিভ হয়ে যায় তারাই কোভিড ওয়ার্ডে চলে যায় সরাসরি, আর যারা কাটাছিলে নিয়ে যায় বা ভমিটিং নিয়ে বা বিভিন্ন নিয়ে উপসর্গ নিয়ে হালকা জ্বর, তারা যে এমার্জেন্সি নিয়ে যায়, তারপর কোভিডটা টেস্ট করার পরে পজিটিভ আসলে ওই ওয়ার্ডে পাঠায়। ওর যদি কোভিড হয় আক্রান্ত তাহলেও বাঁচতে না, ভিটামিন ডি ছাড়া, ঠিক আছে। সে ভিটামিন ডির জন্য 4টা ক্যাপসুল, সকালে 2টো রাখে। একটু ভাই আমরা আসলে এই বিষয়গুলো জানি, একটু জানতে চাই কথা বলুন, নতুন কোন তথ্য আমাদের দিতে পারেন যেটি আসলে একটু ভাইটাল হতে পারে? নতুন তথ্য একটাই, ওকে ওই নিউজ করার পরে বারবার টেলিফোনে হুমকি দেওয়া হয়েছে দেখে নেবে, এবং সচিবালয় থেকে মন্ত্রী মহোদয় এবং সচিব মহোদয় বলছে কেউ ওর সাথে কথা বলে। আজকে যে চিঠিটা পেলেন উনি, ওখানে কি ছিল মূলত? ওই চিঠিটা সোর্স দিয়েছে ওইটাই যে ভ্যাকসিনের 3টা কমিটিকে কমিটি সুপারিশ করছে, এই কমিটির 3টা লেখা কাউকেই এখন পর্যন্ত চূড়ান্ত করেনি, সেটা পরে যেটা আমি দেখেছি, কিন্তু ও দেখে নেয়, ও যখন পেয়েছে হাতে দেখে নেয়, হাতে রাখছে, পরে দেখবে অবশ্যই দেখে যে নিউজের মতো নিউজ করবে তাই করবে। একটু যদি ক্লিয়ার হয়, ওনাকে কি আসলে সচিব পর্যায়ে থেকে আসলে হুমকি দেওয়া হচ্ছে? মানে বিষয়টা হুমকিটা দিচ্ছে কারা হুমকি দিচ্ছে? হুমকি দিচ্ছে যেমন যে দুজনের নাম ও বারবার লেখছে পত্রিকায় যে 1 কোটি এখন দিন 1 কোটি পরে দিচ্ছে। ভাই একটু ফোনগুলো বন্ধ করেন ভাই। এই যে আপনার 2600 লোক নিয়োগ, ঠিক আছে, এই 2600 লোক নিয়োগে আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকে জানেন না, 80-র ভিতরে 79 পেয়েছে অনেকে, যাদের 2600 চাকরি হবে তাদের ভিতরে 80-র ভিতরে 79 পেয়েছে। যখন 79 পেয়েছে, নিয়োগ কমিটিতে যারা ভাইবা বলে ছিলেন ওনাদের ভিতরে একজন আসছে সান্নি, ঠিক আছে, সদস্য ভাই নিয়োগ কমিটি, সে ওই 80 মার্কসের ভিতরে 10 মার্কসের অ্যান্সার করে একটা খাতা দিয়েছে সবাইকে, 10 জনের ভিতরে 10 জনের একজনও একও পায় না পাওয়ার পরে জিজ্ঞেস করেছে তুমি মাথায় বাবা 79 কিভাবে পাই না, তখন এরা বলছে যে আমরা একটা লিঙ্ক পেয়েছিলাম, এবং 2 জনের সাতক্ষীরা 2 জন স্বীকার করছে আমরা 15 লক্ষ টাকা দিয়েছি, ঠিক আছে। এরপর থেকেই ওরা এই যে 2 জন বললাম শ্রীনিবাস আর নিয়োগ শাখার নিয়োগগুলো শাখায় আছে, শ্রীনিবাস ওই ইকোনমিক ক্যাডারের, ঠিক আছে, সিনিয়র স্টাফ ছিল, বোধহয় এখন উপপরিচালক হয়েছে, ঠিক আছে। এই 2 জনে ওকে অনেকবার বলছে, অনেকবার ঢুকে গেছে যে আপনি এটা ঠিক করেন, ও নিউজ করতে মানা করছে। দেন আমাকে ফোন করছে আমার আত্মীয় দ্বারা বরিশালে, আমার ছোটো ভাইয়ের ভাইয়ের আর বড়ো ভাইকে দিয়ে আমাকে ফোন করেছে যারা নিউজ স্টেশন না ছাড়ে। আমি নিউজটা আমি ইয়েটা রিসিভ করি, পরবর্তীতে আমি বরিশালের সময় গিয়েছি নিউজ স্টেশনের আগে দিয়ে বরিশাল যখন গেলাম তখন ওরা বললো এই জন্য, এবং সেক্ষেত্রে একজনে বলছে আপনার তো অনেক গিফট আছে, ঠিক আছে, নিউজটা করে দেন বড়, তখন আমার বলছে হুমকিটা কি দিচ্ছিলাম, হুমকিটা আমরা দেখবো, এই যে নিউজ করছে আমরা দেখবো। আচ্ছা, আজকে যে উনি যে রুমে ঘটনার শিকার হয়েছে সেখানে কি উনি স্বেচ্ছায় গিয়েছে না ওনাকে ওখানে কেউ নিয়ে? সে গিয়েছিল মূলত সচিবের সাথে দেখা হতো, ঈদের পর পূর্ণ ঈদের শুভেচ্ছা এবং ভ্যাকসিন নিয়ে কোনো আপডেট আছে কিনা এটা জানার জন্য। তখন সচিবের রুমে ঢুকতে পিএসের পারমিশন লাগে, পিএসের পারমিশন দেওয়ার পিএসের রুমে দরজায় গেছে, পিএস সাহেব নেই, তখন ওখানে একজন কনস্টেবল ছিল সামনিজান, সে বলছে আপা, সে জিজ্ঞেসে যে পিএস সাহেব কোথায়, সে বলছে আপা বাইরে আছেন, আপনি বসেন। তখন বলছে উনি না থাকলে বসা ঠিক হবে না, বসে। এরপর সে বসে ডেলি স্টারটা পড়তেছে। হাসপাতালে আমি এখন নিতে চাচ্ছি না, ঢাকা মেডিকেলে নিতে চাচ্ছি না, পিজিতে দেয় দিবে, আগামীকাল হচ্ছে আপনারা মানে কোর্টে নেবে, আর হচ্ছে কি মামলা কি আপনারা করবেন না? করবো অবশ্যই। তার ব্যাগের ভিতরে কত কিছু ছিল, টাকা পয়সা থেকে ফেলে দিয়েছে পাক্কা করে, ঠিক আছে। আমি তো ব্যবসা করি, আমার বউ যেখানে চাকরি করে শারীরিকভাবে সে হেনস্থা হয়েছে, তার এখানে চালা গেছে, এখানে ওনাকে গলা টিপে ধরা হলো, এটা কি হত্যার একটা মামলা বা তার গলা চেপে ধরেছে, তাকে ফেলে দিয়েছে, ঠিক আছে। তার ব্যাগ যখন ছুটাই নিয়েছে তখন তার হাত মোচড় দিয়েছে, এখানে লাল হয়ে আছে, এখানে লাল হয়ে আছে,
ঠিক আছে, 2-3 জন পুরুষ, 1 জন মহিলা। মহিলা কেন ওনার সাথে এই আচরণ করছে কিছু ওরা চাপ দিয়ে ধরছে, আমি তো ছিলাম না, আমাকে দুটো লোক বলেছে, তাদের নাম আমি জানি না। আমি ঘটনা ঘটা 3 ঘন্টা পরে, অলমোস্ট 2.5 ঘন্টা পরে আমি ওর কাছে গেছিলাম, আমি 5টা ঘটনা আরম্ভ, ঠিক আছে। তাও আমাকে মন্ত্রণালয়ের পিয়ারও মাহমুদুল ভাই দিয়েছে, ভুল না করি, মাইদুল 01911 নাম্বার থেকে ফোন করেছে। ফোন করে বলছে আপনি মিটবো, আমি বলছি জি, বলে আপনি আশেপাশে থাকি, জরুরি একটু স্বাস্থ্য মন্ত্রণালয় সচিব রুমের সামনে আসে। তা আমি তাৎক্ষণিক দৌড়ে চলে আসছি, আইসি তখন বাজে 5টা বাজে 5-7 ঘটনা ঘটার কোনো 3-2 ঘন্টা। মামলা কি আপনারা কোর্টে করবেন? মামলা এখানে করার চেষ্টা করতেছি, এখনই করার চেষ্টা করছি। হ্যাঁ, ওর বন্ধু বাদ দিয়ে আমার সামনে খেলা দিতে পারে। থ্যাংক ইউ। সর্বশেষ আপডেট হচ্ছে যে তার পরিবারের পক্ষ থেকে তার বোন বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করার জন্য তারা চেষ্টা করতেছেন এবং তার একজনের নেন নিয়ে পরে 707610। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, যারা এই মুহূর্তে লাইভে যুক্ত হচ্ছেন তাদের জ্ঞাতার্থে বলছি যে এই মুহূর্তে দুপুরে সচিবালয় স্বাস্থ্য বিভাগে সাংবাদিক রোজিনা ইসলামকে আটক করে যে নির্যাতন করা হয় এবং নির্যাতনের পরে তাকে মামলা দিয়ে তাকে শাহবাগ থানায় আটক করা হয় এবং এই মুহূর্তে শাহবাগ থানার ভিতরে তার হাজব্যান্ড কথা বলে তিনি সাংবাদিকদের ব্রিফ করেছেন। তার পরিবারের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে আপনারা যে রোজিনা তিনি নিয়মিত কাজ করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় সচিবের রুমে যান এবং যখন তিনি জানছেন যে সচিব নেই তখন তিনি বলেছিলেন যে তিনি চলে আসবেন, কিন্তু সেই মুহূর্তে তার পিএসসি বরং তাকে বলে যে হ্যাঁ আপনি বসেন, সমস্যা নেই। সেই মুহূর্তে তিনি ডেইলি স্টার পত্রিকা পড়ছিলেন এবং ঠিক 5-10 মিনিট পরেই সেখানে অন্যান্যরা বিভাগের স্টাফরা আসেন এবং এসে 3 জন সাংবাদিক এবং হচ্ছেন 3 জন সাংবাদিক না, 3 জন পুরুষ এবং 1 জন মহিলা এসে তার সাথে হেনস্থা করে এবং তার 2 হাতে আঁচড় দেওয়া হয়, তাকে টেনে ফেলে দেওয়া হয় এবং তাকে হচ্ছে তার বুকের উপর চাপা দিয়ে শ্বাসরোধের চেষ্টা করা হয়। এই ধরনের নির্যাতনের পরে তিনি সেন্সলেস হয়ে যান এবং পরবর্তীতে শাহবাগ থানা থেকে পুলিশ গিয়ে তাকে হসপিটালে নিয়ে আসার কথা বলে তাকে থানায় নিয়ে আসা হয় এবং এখন পর্যন্ত তাকে কোনো ধরনের চিকিৎসা দেওয়া হয়নি। আমরা এই ছিল এবং সর্বশেষ বিষয় হচ্ছে যে তার পরিবারের পক্ষ থেকে তার বোনকে বাদী করে হত্যা চেষ্টা এবং নির্যাতনের একটি মামলা করা হবে বলেও আমরা এই মুহূর্তে তার স্বামী বলেছেন সাংবাদিকদের এবং এখনও এখানে সাংবাদিকরা এখানে অবস্থান করতেছেন শাহবাগ থানায় এবং এই মুহূর্তে যারা লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে জানাচ্ছি যে তার হাজবেন্ড ভিতরে তার সাথে কথা বলে এসে সাংবাদিকদের ব্রিফ করেছেন। তিনি বলেছেন তিনি অসুস্থ আছেন এবং কথা বলতে পারছেন না
এবং কোনোভাবেই তাকে ঢাকা মেডিকেল চিকিৎসার জন্য তার পরিবার পক্ষ থেকে অস্বীকৃতি জানানো হয়েছে। প্রয়োজনে এখানে ডাক্তার এনে তাকে চিকিৎসা করানোর দাবি জানানো হয়েছে এবং সর্বশেষ বলা হয়েছে যে পরিবারের পক্ষ থেকে তার বোন বাদী হয়ে তাকে হত্যাচেষ্টা এবং নির্যাতনের মামলার প্রক্রিয়া চলমান এবং তারা শাহবাগ থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন। যদি কোনো কারণে শাহবাগ থানায় মামলা নিতে অস্বীকৃতি জানানো হয় তখন তারা কোর্টে মামলা দায়ের করবেন। এবং আরেকটি বিষয় বলে দেই, এবং তাকে সচিবালয়ের ভিতরে যেসব নির্যাতনের অভিযোগ করা হয়েছে যে তার দুই হাতে টানা হেঁচড়া করার ফলে দুই হাতে আঁচড়ের দাগ এবং দাগ পড়েছে এবং তাকে টেনে হিঁচড়ে মেঝেতে ফেলে দিয়ে তাকে হচ্ছে শ্বাসরোধ করার একটা চেষ্টা করা হয়েছে এবং তিনি যখন সেন্সলেস হয়ে যান সেই মুহূর্তে তারা পুলিশ ডেকে এনে পুলিশের মাধ্যমে থানায় পাঠিয়ে দেওয়া হয়। এবং এছাড়া হচ্ছে তিনি বর্তমানে 14টি ওষুধ খাচ্ছেন। তিনি বিভিন্ন ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন, তার প্রেশার হাই ছিল এবং কার্ডিয়াক সমস্যা, ডায়াবেটিস সহ অন্যান্য নানা ধরনের জটিলতা আছেন। এই মুহূর্তে তার পরিবার থেকে যেটা বলা হচ্ছে যে ঢাকা মেডিকেলে যেহেতু করোনা রোগীদের চিকিৎসা করানো হয় এবং ইমার্জেন্সি বিভাগে নেওয়া হলে সেখানে যদি কোনো কারণে তিনি যদি আবার করোনা আক্রান্ত হন তাহলে সেখানে তার জীবন সংখ্যার একটি বিষয় থাকে এবং যেহেতু এই পর্যায়ে তিনি শারীরিক এবং মানসিকভাবে বিধ্বস্ত, তাই কোনোভাবেই যেন তাকে ঢাকা মেডিকেলে না নেওয়া হয় এবং প্রয়োজনে এখানে ডাক্তার এনে সঠিক চিকিৎসা দেওয়া হয়। আপনারা থানার প্রাঙ্গণে দেখতে পাচ্ছেন যে পুলিশের দুটি গাড়ি স্ট্যান্ড বাই রাখা হচ্ছে তাকে মেডিকেলে নিয়ে নেওয়ার জন্য এবং পরিবারের পক্ষ থেকে আরেকটি আশঙ্কা করা হচ্ছে যে যেহেতু এর পূর্বে পুলিশ তাকে মেডিকেলে নেওয়ার কথা বলে থানায় নিয়ে আসা হয়েছে, এই মুহূর্তে যেহেতু পুলিশ আবার বলছে তাকে মেডিকেলে নিবে, মেডিকেলে নেওয়ার কথা বলে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় কিনা কিংবা অন্য কোথাও নিয়ে যাওয়া হয় কিনা সেই আশঙ্কাটিও তারা করছেন। এই মুহূর্তে শাহবাগ থানায় বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ, বিভিন্ন তার সহকর্মীরা এবং বিভিন্ন পেশাগত সাংবাদিকতার জায়গা থেকে যারা মনে করেন যে এটি অন্যায়ের প্রতিবাদ করা উচিত তারাও এই মুহূর্তে অবস্থান করতেছেন এবং সকলেই তার মুক্তির দাবি তুলেছেন এবং মুক্তির জন্য অপেক্ষা করছেন।
কাইটা দাও আচ্ছা লাগে তো ঠান্ডা লাগে তখন থেকে আমি আসছি 2 ঘন্টা 2 ঘন্টা ধরে কাইটে দাও এখন কাইটে দাও আপলোড হতে সময় লাগবে এডিটিং করলে কি আপলোড দেবো না হ্যাঁ তাহলে সময় লাগবে আচ্ছা বন্ধ হয়ে কিন্তু যারা এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন তাদেরকে সর্বশেষ আপডেট জানিয়ে আমরা যেহেতু দীর্ঘক্ষণ একসাথে লাইভে ছিলাম তো মোবাইলের চার্জও শেষ হয়ে গিয়েছে সর্বশেষ আপডেট জানাচ্ছি যে দুপুরে সচিবালয় স্বাস্থ্য বিভাগে সংবাদ সংগ্রহ করতে গেলে প্রথম আলো জ্যেষ্ঠ সাংবাদিক রেজিনা ইসলাম তাকে সচিবের রুমে আটক রেখে 6 ঘন্টা আটক রেখে তাকে শারীরিক নির্যাতন করা হয় এবং যখন তিনি সেন্সলেস হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে তাকে বুকের উপর হাঁটু গেড়ে শ্বাসরোধের চেষ্টা করা হয়েছে, তাকে টেনে হিঁচড়ে মাটিতে ফেলে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে শাহবাগ থানা থেকে পুলিশ গিয়ে তাকে মেডিকেলের চিকিৎসার জন্য কথা বলে তাকে থানায় নিয়ে আসেন এবং তার বিরুদ্ধে একটি চুরি এবং সরকারি অধিদপ্তরের নথি পত্র গোপনে ধারণ করার একটি মামলা দায়ের করা হয় এবং সর্বশেষ তাকে থানা আটক করা হয় এবং আমরা দেখতে পাই যে বিক্ষুব্ধ সাংবাদিকরা তারা শাহবাগ থানার সামনে অবস্থান নেন এবং তারা বিক্ষোভ করেন এবং তার মুক্তির জন্য আজকে রাতেই তার মুক্তির দাবি জানিয়ে আসছিলেন এবং সর্বশেষ তাকে থানার ভিতরে তাকে পরিবারকে দেখা করতে দেওয়া হয়নি। তার বোন চেষ্টা করেছেন অনেকক্ষণ, তার ভাইও চেষ্টা করেছেন। সর্বশেষ কিছুক্ষণ পূর্বে তার হাজব্যান্ড আসলে তার সাথে দেখা করতে দেন এবং তার হাজব্যান্ড যে দেখা করে যেটি আমাদেরকে সাংবাদিকদের জানিয়েছেন যে তাকে নির্যাতন করা হয়েছে এবং তার আইনি প্রক্রিয়ায় নির্যাতনের এবং হত্যাচেষ্টা মামলার প্রক্রিয়া প্রস্তুতি নিচ্ছেন এবং সেই সাথে বলেছেন যেহেতু তার শারীরিক কমপ্লিকেশন আছে, তিনি বর্তমানে 12 থেকে 14টি ওষুধ গ্রহণ করছেন তার শারীরিক সমস্যার কারণে, বিশেষ করে তার কার্ডিয়াক সমস্যা এবং তিনি আজকেও করোনার টিকা নিয়েছিলেন, সেকেন্ড ডোজ টিকা নিয়েছিলেন। এতে আপনারা জানেন যে যারা করোনার টিকা নিয়েছেন, যে করোনার টিকা নেওয়ার পরে শরীরে তাপমাত্রা বেড়ে যায় এবং বিভিন্ন ধরনের একটু শারীরিক সমস্যা হয়, সেই সমস্যা তো আছেই। এর পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের ডায়াবেটিস, কার্ডিয়াক সমস্যা, প্রেশার এবং অন্যান্য সমস্যা ছিলেন। সেই জায়গা থেকে তার পরিবার পক্ষ থেকে বলা হচ্ছে যে বারবার তাকে এখানে ডাক্তার এনে চিকিৎসা করানোর জন্য, যেহেতু এর পূর্বেও পুলিশের পক্ষ থেকে অন্য একটি আচরণ করা হয়েছে, যেহেতু তাকে ডাক্তারের কথা বলে ডাক্তারের কাছে না এনে থানায় নিয়ে আসে। সে এই মুহূর্তে যে পুলিশ যেটি বলছে তাকে মেডিকেলে নিয়ে যাওয়া হবে, কিন্তু মেডিকেলে নিয়ে যাওয়ার পরিবর্তে যদি তাকে ডিবি কার্যালয় কিংবা অন্য কোথাও নিয়ে যাওয়া হয় কিনা সেটার আশঙ্কায় তারা মূলত তাদের দাবি যে এখানে ডাক্তার এনে তাকে চিকিৎসা দেওয়া হোক। তাই সবাইকে ধন্যবাদ। একটি কথাই আমরা বলবো যে আমরা এর পূর্বে দেখতেছি যে সাংবাদিক কাজল এবং কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলাম রিগান সহ সাংবাদিকদের যে নির্যাতনের যে একটি ধারাবাহিকতা, তারই ধারাবাহিকতায় আজকে এই রেজিনা ইসলামের শিকার হয়েছেন। তাই আপনাদের সকলকে ধন্যবাদ এবং সবাই যুক্ত থাকবেন। আমি মোবাইল কিছুক্ষণ চার্জের পরে আবার যুক্ত হব এবং আমরা এখানে অবস্থান করেছি। আমরা সারা রাত এখানে থেকে সর্বশেষ বিষয় না জানা পর্যন্ত আমরা থানার সামনে থেকে সরছি না। সকলকে ধন্যবাদ।